শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। সবাই ভালো আছেন? আমাদের কথা মতোই আমরা ঠিক ৯টার সময় হাজির হলাম আপনাদের কাছে। মানসিক চাপ এবং রাগ নিয়ন্ত্রণ করব কিভাবে, তার উপর আমাদের সাথে আজকে উপস্থিত তার উপর কথা বলবেন। তার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আলমাসুর রহমান, যিনি বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় মোটিভেটর। তিনি এখন আছেন আমাদের সাথে। আলমাস ভাই, আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ। আশা করি আপনিও ভালো আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন সরাসরি ওনার কাছে চলে যাব। আমি কোনো ভূমিকাতে যাচ্ছি না, আমি সরাসরি আলমাস সাহেবের কাছে চলে যাচ্ছি। আমরা এই যে করোনার যে অবস্থা, একটা মানসিক বিপর্যস্ত অবস্থায় আছি আমরা সবাই। এই অবস্থা থেকে আমরা মানসিক চাপ এবং রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি তার বিষয়ে আপনি আমাদের সাথে আপনার কথাগুলো একটু শেয়ার করবেন এবং কিভাবে আমরা ভালো থাকতে পারবো সে বিষয়ে আপনি আলোচনা করবেন। আলমাস ভাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা 3 মাস ধরে এমন একটা পরিস্থিতিতে আছি যে পরিস্থিতিটা আমরা আসলে আমরা না, পৃথিবীর কেউ ভাবে নাই যে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এরকম একটা সিচুয়েশন আমরা ফেস করব। পৃথিবী প্রস্তুত ছিল না। তো এরকম একটা পরিস্থিতিতে কি করে আমরা স্বাভাবিক থেকে, শারীরিক মানসিকভাবে স্বাভাবিক থেকে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা একটা যুদ্ধ। তো নিশ্চয়ই যুদ্ধ এটা একটা। তো অ্যাকচুয়ালি আমাদের প্রখ্যাত যোগবিদ, যিনি বাংলাদেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় যোগ বিশেষজ্ঞ আশিস অধিকারী, আমাকে স্বাগত জানিয়েছেন আজকে কথা বলার জন্য। আসলে আমি 3 মাসের মধ্যে প্রায় 2 মাস কোনো কনফারেন্সে বা লাইফে আসি নাই। এই সম্প্রতি 2-1টাতে অংশগ্রহণ করে থাকি। তো হ্যাঁ, এটা ঠিক যে আমি গত 15-16 বছর 1.5-2 লক্ষ মানুষকে সামনে যে ট্রেনিংটা করেছি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার। কি করে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, স্ট্রেস থেকে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, দাম্পত্য জীবনের যে অশান্তিগুলো সেটা কি করে আমরা হ্যাপি লাইফ লিড করতে পারি, বাচ্চাদের কি করে পজিটিভলি প্যারেন্টিং, যেটা পজিটিভ প্যারেন্টিং বলে, সেটাকে আমরা করতে পারি। এইসব নৈতিক মূল্যবোধ বিষয়ে আমি আলোচনা করে থাকি এবং আমার আলোচনার বিষয় হচ্ছে ভ্যালুজ গুলোকে জাগানো, নৈতিক মূল্যবোধগুলোকে জাগ্রত করা বা ঠিক করা। কারণ আমরা চলি, আমরা যা কিছু করি, হাত নাড়াই, হাঁটি, ডানে যাই, যা কিছু করি সেগুলো তো আমি আমার ভাবনা থেকেই করি। সুতরাং আমার ভাবনাটা যদি ঠিক হয়, পজিটিভ হয়, তাহলে আমার কাজগুলো খুব পজিটিভ হবে। একটা কথা আছে না, যে থট উই ক্রিয়েট, ফিলিংস উই জেনারেট, অ্যাকশন উই পারফর্ম। আমার অ্যাকশনটা কেমন হবে সেটা নির্ভর করে আমার ফিলিংসের উপর, অনুভূতির উপর। আমি কি অনুভব করছি, কি বোধ করছি, কি ফিল করছি, এবং আমার এই অনুভব ফিলিংসটা নির্ভর করে আমি কি ভাবছি। তো এই ভাবনাটা আমরা যদি পজিটিভ করতে পারি, যেমন পজিটিভ থিঙ্কিং, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, এগুলো অ্যাকচুয়ালি আমি গত 15-16 বছর থেকে স্কুল, কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটিসগুলোতে ছাত্রীদেরকে বুঝিয়ে আসছি যে তোমরা সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি বজায় রাখো যে কোনো সিচুয়েশনে। তো এই যে আশিস দা আমাকে জিজ্ঞেস করলেন যে আজকের যে আলোচ্য বিষয়টা হচ্ছে যে আমরা সবাই লকডাউনে আছি, চারিদিকে মানুষ আক্রান্ত হচ্ছে, এই যে মানসিক একটা চাপ হচ্ছে,
আমাদের মধ্যে একটা টেনশন বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে। ফলে আমরা সবাই ভাষায় আছি, ফলে দেখা যাচ্ছে যে যেহেতু মন ঠিক থাকছে না, ফলে দাম্পত্য কলহ বাড়ছে, বাসায় পারিবারিক অশান্তি বাড়ছে, এবং আমরা বিভিন্ন টক শোতে শুনতে পাচ্ছি যে এটা দাম্পত্য জীবনে নেগেটিভিটি বেশি দেখা যাচ্ছে, ঝগড়াঝাটি বাড়ছে, এসব সমস্যা হচ্ছে। তো এটা ঠিক। তো অ্যাকচুয়ালি যদি আমরা বলি যে প্রেশার কাকে বলে, প্রেশার, প্রেশার চাপ, চাপ, মেন্টাল প্রেশার, মেন্টাল প্রেশারটা আমরা কি বুঝি? একটা 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 ভার অনুভব করা, ভার অনুভব করা। আমরা যখন কোনো দুঃসংবাদ শুনি, কোনো কেউ চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, বা কেউ আমাকে অপমান করেছে, যখন আমরা নেগেটিভ নেতিবাচক কোনো ভাবনা ভাবি, তখন আমার মধ্যে একটা যে ফিলিংস তৈরি হয়, সেই ফিলিংসে আমি একটা ভার অনুভব করি, ভার অনুভব করি। এবং ওই ভার যে অনুভব করছি, যে ওয়েটি ভাব, যখন আমরা কোনো মানে নেগেটিভ থিঙ্কিং হচ্ছে, যে চিন্তা করলে আমার মন খারাপ হয়, যে চিন্তা করলে আমার রাগ হয়, যে চিন্তা করলে আমার হতাশ লাগে, যে চিন্তা করলে আমার মন খারাপ লাগে, যে চিন্তা করলে আমার কিছু ভালো লাগে না, যে চিন্তা করলে আমার ঘুম আসে না, যে চিন্তা করলে কারোর সাথে ভালো ব্যবহার করতে ইচ্ছা লাগে না, ওই ভাবনাগুলোই তো নেগেটিভ থিঙ্কিং। তো তখন আমার মধ্যে একটা কি তৈরি হয়, বা আমাকে অনেকগুলো কাজ করতে হবে, এই যে পরে আমার চাকরি চলবে, আমার চাকরিটা আসলে থাকছে কিনা, এই যে নেগেটিভ থিঙ্কিং। নেগেটিভ মানে হ্যাঁ, পরিস্থিতি তো একটা হবেই, ওটা নিয়ে পরে বলবো যে পরিস্থিতি, স্থিতি ইত্যাদি। তো তখন আমার মধ্যে কি একটা আসছে, একটা একটা হেভি ফিলিংস আসছে, যে আমার মধ্যে একটা ভার ভার আসছে, আমার হাঁটতে ইচ্ছে করছে না, আমার কথা বলতে ইচ্ছে করছে না। এই যে এই যে এই যে ওয়েটি ফিলিংস, এই যে যেটা হচ্ছে আমরা বলছি চাপ, একটা চাপ ফিল করছি। যেমন আমরা কিন্তু আমরা অনেকে কিন্তু অনেক সময় কথায় কথায় কিন্তু কথাটা বলি, আমরা বলি না যে দুঃখ এবং ভরাক্রান্ত মনে, যেমন বঙ্গবন্ধু আলোচনায় শুরুতে বলেছিলেন যে দুঃখ এবং ভরাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছে। দুঃখ এবং ভরাক্রান্ত, আমরা যদি কোনো শোক সংবাদ বলি কি বলি, যে ভরাক্রান্ত মনে জানাচ্ছি যে ভরে আক্রান্ত। ভরে আক্রান্ত মানে ভরাক্রান্ত। একটা মানুষ যখন কান্না করে, মন খারাপ করে, তখন দেখা যায় যে দুজন মিলেও কিন্তু তাকে তোলা যাচ্ছে না। কেন তোলা যাচ্ছে না? কারণ সে একটা যেন ভরে আক্রান্ত হয়ে গেছে, পুরো ভর যেন তার উপর চেপে বসেছে। তো এটা আসলে একটা আমাদের যে হরমোনাল সিস্টেম, নেগেটিভ হরমোনগুলো যখন তৈরি হয়, তখন শরীরের মধ্যে একটা নেগেটিভ ফিলিংস তৈরি হয় আমাদের। তখন ইমিউন সিস্টেম কমে যায়, আমাদের শরীরের মধ্যে কোনো আনন্দ থাকে না, খুশি থাকে না, শান্তি থাকে না, কিছু থাকে না। তো এই যে ভার ভার লাগছে, চাপ লাগছে, কিছু ভালো লাগছে না, এটা আসলে খুব খারাপ। তো ওখান থেকে যদি বেরিয়ে আসতে না, আপনি ডিপ্রেশন হয়ে যাবে, ডিপ্রেশন থেকে অনেক বিকার নাই গেলাম, আর ভালো লাগছে না, বাঁচতে ইচ্ছে করছে না, জীবনে কি হবে, এই ভাবনাগুলো তৈরি হতে থাকবে, হাসি আসবে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না। আর আমি যদি উল্টো ভাবে বলি, এই যে হেভি ফিলিংস, ভার ভার ভাব, ভরাক্রান্ত, এর উল্টোটা কি, এর অপোজিটটা কি? অপোজিটটা এরকম, তাহলে অপোজিটটা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু এই চাপ চাপ ভাবটা বুঝতে সুবিধা হবে। যেমন আমরা যদি আনন্দের কথা শুনি, খুশির সংবাদ শুনি, আমরা যখন কারো সফলতার কথা শুনি, তখন আমাদের কেমন ফিলিংস হয়? ফিলিংসটা কেমন হয়? যেন আমি কোথায় আছি বুঝতেই পারছি না, মানে আমি দাঁড়িয়ে আছি না বসে আছি, আমি কিন্তু বুঝতে পারছি না। যখন আমি আনন্দের সংবাদ শুনি, কোনো বিজয় হয়েছি, কোনো পুরস্কার পেয়েছি, খুব ভালো রেজাল্ট করেছি, বা আমার সন্তান ভালো রেজাল্ট করেছে, তখন আমার কাছে কেমন মনে হয়? ফিলিংসটা কেমন হয়? লাইট,
লাইট মানে হালকা, হ্যাঁ হালকা বোধ করি, খুশি, যেন আমি উড়ে যাচ্ছি, ভেসে যাচ্ছি, আমি যে বসে আছি বুঝতেই পারছি না। তার মানে আমরা যখন কোনো ভালো সংবাদ শুনি, ভালো চিন্তা করি, পজিটিভ থিঙ্কিং শব্দগুলো মানে কি, পজিটিভ থিঙ্কিং কাকে বলে? যে চিন্তা করলে আমার শান্তি লাগে, খুশি লাগে, আনন্দ লাগে, ভালো লাগে, হাসতে ইচ্ছে করে, মানুষকে হেল্প করতে ইচ্ছে করে, মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে, মানুষের সাথে মেলামেশা করতে ইচ্ছে করে। এই যে ওই ওই ভাবনাগুলো আমাকে কি ফিলিংস দেয়? একটা লাইট ফিলিংস দেয়, একটা হালকা ফিলিংস দেয়, যেন আমি আহ, ভেসে বেড়াচ্ছি, লাইট। যেমন এক্সাম্পল যদি বলি এরকম ভাবে যে আমরা অনেক সময় বলি না যে ওই যে ভরাক্রান্ত, যেমন বললাম ভরে আক্রান্ত, আমরা অনেক সময় বলি না যে জানো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি, লোন টোন যা ছিল সব শোধ করে দিয়েছি, এখন না যে দারুণ হালকা লাগছে না, খুব হালকা লাগছে, মানে কি লাগছে না, ভাল লাগছে না, হালকা লাগছে। তার মানে আমার যখন কোনো কিছু দেনা থাকে না, পাওনা থাকে, দেনা পাওনা থাকে না, কোনো রকম নেগেটিভ টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, তখন আমি কেমন বোধ করি? লাইট, হালকা। তো এই হালকা থাকাটা খুব দরকার। যেমন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মানুষ যখন হাসে, হাসি মুখে থাকে, তখন তার ফিলিংসটা খুব হালকা হয়। হুম। তা ঠিক তেমনি যখন সে অপমান বোধ করে বা কিছু করে, তখন সে হেভি বোধ করে। তো হেভি বোধ করলে বুঝতেই পারছি, হেভি মানে তো আমার শরীরের মধ্যে একটা চাপ তৈরি হচ্ছে। তো আমাদেরকে সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে যে আমি হালকা বোধ করছি। আমি আর একটা খুব মজার একটা এক্সাম্পল করি। আশিস তাকে কোথায় চলে গেলেন, আমাকে সব আমাকে ফ্লোর দিয়ে কোনো কাপড় নেই। তো যাই হোক, যেমন একটা মজার একটা এক্সাম্পল, আশিস দা আমি বলছি আপনি কোথায় গেলেন? ওকে, তো আশিস দা শুনতে পাচ্ছেন? আশিস দা, আচ্ছা ওকে। যেমন আর একটা এক্সাম্পল বলি। ওকে, তো ওই আমি লাইট ফিলিংস অ্যান্ড হেভি ফিলিংসটা বলছিলাম যে যখন শান্তি লাগে, খুশি অবশ্যই। লাগে, তখন আমরা খুব লাইট ফিল করি, হ্যাপিনেস ফিল করি। আর যখন দুঃখ, মন খারাপ, দুশ্চিন্তা, তখন আমরা চাপ অনুভব করি। ওকে, আরেকটা এক্সাম্পল দিই, খুব ভালো লাগবে আপনাদের শুনতে। আচ্ছা, আমরা যখন একটা সুবাস নিই, সুভাষ, আশিস দা, আমরা যখন হ্যাঁ, এই যে আপনি তো গ্রামে আছেন, এত সুন্দর বাগান, গাছপালা, ফুল, তো আমাদের তো ঢাকা শহরে তো টপে ফুল গাছ আর কত হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তো না না না, রহচারের মধ্যে আবার চিনি কেন? আচ্ছা, তো আমরা যখন একটা ফুল সুবাস নিই না, সুবাস ফুলে না, কোন হ্যাঁ, ফুল যার যেটা পছন্দ, যেমন গোলাপ ফুল, রজনীগন্ধা, বেলি ফুল, যার যেটা পছন্দ। তো এখন একটা ফুল যদি দিই, আশিস দা দেখেন ইন্টারেস্টিং, একটা আমার পছন্দের যে ফুলটা গোলাপ ফুল বা রজনীগন্ধা, বেলি, জবা, তখন আমরা কি করি? নাকের কাছে নিয়ে নিয়ে কি করি? আহ, শান্তি। তার মানে তখন আমার আমার শ্বাসটা কেমন হচ্ছে? ফুলে যেমন সুবাস নিচ্ছে কিভাবে? দীর্ঘ হচ্ছে। হ্যাঁ, তার মানে কি, এই যে হালকা ভাবে শ্বাস নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, ফুলের গন্ধটা কি করছে আমার সুবাসটা? হ্যাঁ, আহ, কি লাইট, রাইট? তার মানে এই যে শ্বাসটা আমার, শ্বাসটা কি হচ্ছে? আমি টেনে নিচ্ছি, যে আপনি ব্যায়ামের সময় কি বলে? হ্যাঁ, ডিপ ব্রিদিং নেবেন, যাতে করে রিডিং। আমাদের ফুসফুসের প্রতিটি প্রকোষ্ঠে যাতে অক্সিজেন প্রবেশ করে। কেমন করে বলছেন না যে টেনে অনেক শ্বাস। শ্বাস নিন। হ্যাঁ, তো আমরা যখন শান্তি, যে এই যে ফুলের সুবাসটা নিচ্ছি, কেমন লাগছে? খুব শান্তি, হ্যাঁ, শান্তি, লাইট ফিলিংস। আবার উল্টোটা ভাবেন, আমরা যখন রেগে যাই, অপমান বোধ করি বা খুব টেনশন বোধ করি, তখন শ্বাসটা কি হয়? যখন আমরা রেগে যাই তখন শ্বাস কি হয়? শ্বাস হয়, দ্রুত হয়। একটা শেষ করে দেবো। তখন টেনশনের সময় শ্বাসটা কি? ধরে করে দ্রুত।
রেগে গেলে অনেকেই দেখবেন ধন্যবাদ। কথা বলছে না কিন্তু খুব দ্রুত শ্বাস নিচ্ছে। তার মানে আমার কি হয়েছে, কি হয়েছে, তোমার কি হয়েছে, তুমি তোমার মেজাজ গরম হয়ে গেল কেন, তুমি এরকম। তার মানে কি, আমরা যখন নেগেটিভ থট করি কিছু, তখন যে হরমোনাল ইমব্যালেন্স যখন হয়, তখন আমাদের শরীরের মধ্যে কি হয়, অক্সিজেনের ঘাটতি হয়। তখন আমরা দ্রুত অক্সিজেন নিই না, তো ওই কোষগুলো তো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর শান্তি মানে একদম শান্তি, খুশি। তাহলে আমাদের কাছে ব্যাপারটা একদম খুব ক্লিয়ার না যে, তবে হ্যাঁ, এই প্রেশারের শব্দটা যখন এসেই গেল, তখন বলি আমাদের জীবনে কিন্তু প্রেশার থাকবেই। প্রেশার না থাকলে কাজে এগোনোই যায় না। আমাদের যদি পরীক্ষা হবে, এটা তো একটা প্রেশার। তার মানে আমাকে জানতে হয় যে আমাকে পরীক্ষার রেজাল্ট, আমাকে সবগুলো সাবজেক্টগুলো পড়তে হবে, ঠিক মতো পড়েছি কিনা, বুঝেছি কিনা, কোনো কিছু গ্যাপ গেল কিনা, তো এটা একটা প্রেশার থাকে। আমি যদি চাকরি, যেমন আপনি ভোরবেলায় যোগা করান, ঢাকাতে যান ভোরবেলা একেবারে 7টার সময়, তাহলে আমার আপনাকে অনেক আগে উঠতে হচ্ছে। তাই সকালে উঠতে হবে, ড্রেস আপ করতে হবে, আজকে কি কি শেখাবো, যে একটা প্রেশার। আমরা চাকরিতে বিভিন্ন মিটিংয়ে যাই, কোনো টার্গেট ফিল আপ করি, তখন আমাদের কি হয়, একটা টার্গেট থাকে, 1 কোটি টাকা টার্গেট, 2 কোটি টাকা, 5 কোটি টাকা টার্গেট থাকে। তখন কি, এই টার্গেট ফিল আপ করতে গেলে আমাকে কি কি পরিকল্পনা করতে হবে, কেমন করে এগোতে হবে, এটা তো একটা প্রেশার। তো নির্দিষ্ট প্রেশার মানুষের জন্য ঠিক আছে, প্রেশার না হলে তো আমরা এগোতে পারি না, তাই না? তো ওটা ঠিক আছে, কিন্তু আমরা কখন বলছি নেগেটিভলি, মেন্টাল প্রেশার, যখন আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, রোগ সৃষ্টি হচ্ছে, যখন আমি ওটাকে আর নিতে পারছি না, এক্সেস, অতিরিক্ত, যে যখন যেটা আমার মনের উপরে, শরীরের উপরে চাপ হচ্ছে, তখনই তো প্রেশার। যেমন দেখা যাচ্ছে যে আমি কোন একটা ব্যক্তির, মার্কেটিং ম্যানেজার বা এরিয়া ম্যানেজার, তার টার্গেট 5 কোটি টাকা, হঠাৎ করে বলা হলো যে তুমি এখন 8 কোটি করতে হবে, 5 কোটিটা 8 কোটি। তখন তো তার মনে হতে পারে, সর্বনাশ, আমি যদি 8 কোটি করতে না পারি বা 7 কোটি যদি করতে না পারি, তাহলে তো আমার ফোকাস হবে, চাকরি হবে, বেতনে, এই যে তার দেখা যায় খাওয়া ঠিক হচ্ছে না, ঘুম ঠিক হচ্ছে না, মানুষের সাথে ব্যবহার ঠিক হচ্ছে না, তখন কি অস্বাভাবিক হয়ে যাচ্ছে। তার ঘুম যদি না হয়, তার যদি মানুষের সাথে বিহেভ নিয়ে কিনা, তাহলে এটা অস্বাভাবিকতা। তখন তাকে কি করতে হবে, ডাক্তার দেখাতে হবে যে আমি এই চাপ নিতে পারছি না। তো আমি যদি নিতে পারি, ইটস ওকে। তাহলে আমরা প্রেশার শব্দটা কিন্তু ইটস নর্মাল, কিন্তু আমরা মেন্টাল প্রেশার কিন্তু নেগেটিভলি বলি, যে আমি খুব প্রেশারে আছি, খুব চাপের মুখে আছি, আমাকে কথা বলো না এখন। তখন আমাদের মধ্যে রোগ সৃষ্টি হচ্ছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই যে এখন চারিদিকে যে করোনার যে ব্যাপারগুলো আছে, তো এটা আমাকে কি করছে, আমাকে তো একটা প্রেশার দিচ্ছেই। চাকরি বাকরির ব্যাপার আছে, ইন্ডাস্ট্রির ব্যাপার আছে। অনেক ব্যক্তি যারা মার্কেটিং এ কাজ করেন, তাদের 2 মাস 3 মাস ধরে কাজ হচ্ছে না, অনেকে বলছে যে উইদাউট পে, জব উইদাউট পে, তা আমার সংসার কি করে চলবে। অথবা কারো হয়তো চাকরি থাকছেই না, সারা পৃথিবীতে কিন্তু এই অবস্থা তো হচ্ছে। তারপরে যেমন আমার কথাই আপনি ধরেন না কেন, যে আমার তো আমি যে একটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মাইন্ড জিমের যে কাউন্সিলর, এটা তো একটা, এটা তো আমাকে কাউন্সিলিং করলেই না আমার কিছু অর্ডারে আসে। বা ব্রাক ইউনিভার্সিটির আন্ডারে একটা শিক্ষা প্রজেক্ট আছে, সেখানেও আমাকে লেকচার দিতে হয়, ট্রেনিং করাইতে হয়, একটা অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তো ওটা যদি না হয়, তাহলে তো আমি ওখান থেকে পেমেন্ট পাবো না। তার মানে কাজ, নো ওয়ার্ক নো পে। কারণ আমি তো ওখানকার পার্মানেন্ট না, শিক্ষক না যে কাজ না হলেও বেতন হবে। এটা আমার ক্লাস হবে, ট্রেনিং হবে, বা কাউন্সিলিং হবে, একটা অর্ডার হবে। আমি বিভিন্ন বড় বড় কিন্তু আমার ক্ষেত্রেও প্রযোজ্য। বা আমার বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন, কর্পোরেট সেক্টর গুলোতে, বড় বড় ইনস্টিটিউটে আমার যে লেকচার থাকে মাসে 8-10টা, তো এই 3 মাসে 8-10টা ট্রেনিং হয় নাই। তাহলে এটা তো একটা প্রেশার হতেই পারে, ন্যাচারালি প্রেশার হতেই পারে। তাহলে এখন আমি করবো, আমি তো হাসতেছি এখন, কেন হাসতেছি, যে দেখা যাক কি হয়। আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, ছেলে ভালো জব করে, মোটামুটি, মানে ভালো না, মানে মোটামুটি জব করে। আর আমার সব ভাই বোনরা আমেরিকা থাকে, 5 ভাই 1 বোন আমেরিকা থাকে। তো আমার ওয়াইফের ব্যাংকে অল্প কিছু আছে, তাই ভাবছি চলে যাবে 3-4-5-6 মাস, চলে যাবে 5-6 মাস চলবে। তারপরে নিজের একটা ছোট্ট বাবার সম্পত্তিতে একটা ফ্ল্যাট আছে, তো অন্তত থাকার জায়গা আছে, ছাদ আছে। তো ভাবি যাচ্ছ কি, চলে যাবে। আমার তো মানে ফুর্তি ফার্তি, মানে কি বলবো, অত বিলাসিতা নাই।
জীবনটা সুন্দরভাবে চলে গেলেই হয়। ফলে আমার এই টেনশনটা তেমন নাই। এই যে ৩-৪ মাস ধরে কিছু হচ্ছে না, প্রোগ্রাম হচ্ছে না, তো বলছি ঠিক আছে, কোন রকম চলে যাবে, সবারই তো কষ্ট হচ্ছে, এই যে টেনশন ফ্রি, যে ঠিক আছে। আর আমার ওয়াইফ এরকম যে আমার ওয়াইফ কখনো আমার উপর প্রেশার ক্রিয়েট করে না, এই তোমার কি হচ্ছে না হচ্ছে, ট্রেনিং হচ্ছে না, কমাস হবে না, কি হচ্ছে, কেমন করে সংসার চলবে, ও কখনো আমাকে প্রেশার দেয়নি। ওর একটা ভালো গুণ হচ্ছে যে ও কখনো আমার উপর কোনো প্রেশার ক্রিয়েট করে না, শাড়ি দাও, কাপড় তার দাও, মানে এটা দাও, এটা হ্যাঁ, তার মানে আপনি যেটা বললেন, এটা আমরা যোগের ভাষায় এটাকে বলি সন্তুষ্টি। আমার যেটা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকবো। ঠিক। এবং আমার সৌভাগ্য কি, আমার ওয়াইফ বিয়ের পরে, আমার বিয়েতে কতদিন হলো, প্রায় ৩০ বছর তো হবেই না, যদি ৯০ সালে হয়। তো আমার বউ, আমার ওয়াইফ কখনো আমাকে বলে নাই যে এই শাড়ি কিনে দিতে হবে, এটা কিনে দিতে হবে, গয়না কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, ওটা কিনে দেবো, আবার এরকম কারোর প্রেশার ক্রিয়েট করে নাই। কারণ আমি আমার বাবার কাছ থেকে একটা জিনিস শিখেছি। আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, যা বেতন পেতে মাকে দিতেন, মাই সংসার চালাতেন, মা সব চালাতেন, বাবা শুধু চাকরি বাকরি করতেন, এই বাসায় এসে নামাজ পড়তেন, ধর্মীয় বই পড়তেন, এই আর কি, সুন্দর পিসফুল লাইফ লিড করতেন। তা আমিও বাবার কাছ থেকে শিখেছি। আমি যা বেতন পাই, আমার ইউনিভার্সিটি জীবন থেকে পাশ করে যা বেতন পেয়েছি সব ওয়াইফকে দিয়েছি, সেটা ৫,০০০ টাকা হোক, তারপর ১০,০০০ টাকা হোক, তারপর ২০,০০০ টাকা হোক, তারপর যতই হোক, আমি সব ওয়াইফকে দিয়ে, ওয়াইফই সংসার চালায়, ফলে আমার কোনো প্রেশার নেই। ও জানে কি কিনতে হবে না কিনতে হবে, ওর শাড়ি ও কেনে, ওর কাপড় ওই কেনে, এমনকি আমার জিনিসপত্র ও কিনে দেয়, তো আমার আবার টেনশন কিসের। তো এটা একটা, মানে কি বলবো, একটা আমার ব্যক্তিগত জীবনের ব্যাপার বললাম। তো এনিওয়ে, তো আমি এখন কথা হচ্ছে যে এই যে একটা সিচুয়েশন ৩ মাস ধরে যে ঘটনাগুলো ঘটছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, সেখানে একটা টেনশন তো আমি বললাম থাকবেই, স্বাভাবিক থাকবে। তো আমি একটা সূত্র বলি, আমার যারা বন্ধুরা শুনছেন তাদেরকে বলি যে একটা সূত্র হচ্ছে দুশ্চিন্তা। আশিস দা বলেছেন আপনাদের এখানে হ্যাঁ, কয়েকবার, হ্যাঁ হ্যাঁ, বলেন। দুশ্চিন্তা is equal to সমান সমান, my tension is equal to pressure, pressure divided resilience। হ্যাঁ, আবার বলি, টেনশন is equal to pressure divided resilience। আমি যদি বাংলায় বলি, দুশ্চিন্তা সমান সমান প্রেশার। প্রেশার মানে সামাজিক, চাপ। অর্থনৈতিক, এই যে ঝড় হবে, এই যে আমাদের কিছুদিন আগে ঝড় হয়ে গেল, এই যে কি আমফান। হবে না হবে, ভাঙবে, হ্যাঁ, মানে প্রেশার তো হবেই, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক প্রেশার তো চারিদিক দিয়ে প্রতিদিনই আসে, প্রেশার ছাড়া তো মানুষ থাকেই না, রাইট? ওকে, তাহলে প্রেশার ডিভাইডেড কি রেজিলিয়েন্স, মানে হচ্ছে সহ্য ক্ষমতা। আশিস সহ্য দা, ক্ষমতা। সহ্য, তাহলে মানে কি হলো, প্রেশার ভাগ সহ্য ক্ষমতা, এইটা হচ্ছে ফর্মুলা। আমি একটা আমি একটা উদাহরণ দিই, যেমন একটা যদি ধ্রুব ধরি, যে প্রেশার হচ্ছে, আশিসদা প্রেশার হচ্ছে ৮, হ্যাঁ, ৮। এটা হ্যাঁ, একটা ধ্রুব সংখ্যা ধরলাম। মানে ওই যে বললাম না, অর্থনৈতিক প্রেশার, সামাজিক প্রেশার, পারিবারিক প্রেশার, ওয়াইফের সাথে ভালো সম্পর্ক নাই, বা বাচ্চাদেরকে নিয়ে একটা প্রেশার, বাচ্চা ইন্টারনেট এডিক্টেড, অথবা কারোর সাথে অ্যাফেয়ার্সেও জমে গেছে, বা কোনো একটা হোয়াট এভার, চাকরি হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, মানে একটা প্রেশার, একটা ঘটনা, যেটা যে ঘটনাটা আমাকে ভাবায় নেগেটিভলি, তাহলে প্রেশারটা তো হবেই, ডিভাইডেড কি সহ্য ক্ষমতা। তাহলে সহ্য ক্ষমতা। প্রেশারটা যদি ৮ হয়, আর আমার সহ্য ক্ষমতা, ফিজিক্যাল মেন্টালি সহ্য ক্ষমতা যদি ৪ হয়, তাহলে টেনশন কত? ২। প্রেশার ৮ ভাগ কত, ৪, তাহলে কত? ৪। ২। ২। তাহলে আমার প্রেশার, আমার দুশ্চিন্তা, আমার কত হচ্ছে? ২। হ্যাঁ, আমার টেনশন ২ বা প্রেশার ২, রাইট? আচ্ছা, হুম। তাহলে আমি আমি মানসিকভাবে যদি খুব ভেঙে পড়ি, মন যদি খুব খারাপ হয়ে যায়, কোনো কিছুর মধ্যে শান্তি না পায়, অথবা ফিজিক্যালি যদি আমি ফিট না হই, বিভিন্ন অসুখ বিসুখে ভুগি, তাহলে আমার সহ্য ক্ষমতা যদি কমে যায়, আমার ৪-এর জায়গায় যদি সহ্য ক্ষমতা ২ হয়, প্রেশার ৮ই থাকলো, তাহলে ওদিকে টেনশন বাড়লো কত? ৪ হয়ে গেল। ৪ হয়ে গেল, তার বেড়ে গেল কিন্তু, টেনশন বেড়ে গেল কিন্তু। আগে টেনশন ছিল ২, রাইট? এখন হয়ে গেল কত? ৪। ৪। কিন্তু আমি যদি মানসিকভাবে খুব স্ট্রং হই, আর আমি যদি ফিজিক্যালি খুব ফিট হই, যে আমি ঠিকমতো ব্যালেন্স ডায়েট খাচ্ছি, আমি এক্সারসাইজ করছি, তাহলে কি হবে? প্রেশার ৮ই আছে, কিন্তু সহ্য ক্ষমতা যদি আমার ১০ হয়ে যায়, তাহলে টেনশন কত? মাইনাস। ০.৮। হ্যাঁ।
মাইনাস, হ্যাঁ, মাইনাস। তাহলে আমার টেনশন কখনো থাকবে না যদি আমি কি বাড়াতে পারি, সহ্য ক্ষমতা বাড়াতে পারি। রেজিলিয়েন্স, সহ্য হ্যাঁ, ক্ষমতা। রেজিলিয়েন্স পাস। আচ্ছা, হুম। এখন খুব স্বাভাবিক যে সহ্য ক্ষমতা কেমন করে বাড়াবো, আশিস দা? সহ্য অবশ্যই। ক্ষমতা বাড়ানোর জন্য কি করতে হবে? এই যে আপনি যোগব্যায়াম দেখাচ্ছেন প্রতিদিন, খাওয়ার কথা বলছেন প্রতিদিন, কেন হুম হুম বলছেন? হুম। তো আপনি ফিজিক্যাল ফিটনেস রাখার জন্য কিন্তু কথা বলছেন যে প্রতিদিন ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা আপনাকে ব্যায়াম করতে হবে, সকালবেলায় এই শ্বাসের ব্যায়ামটা করবেন, তারপরে বিকেলবেলা বা সন্ধ্যার সময় এটা করবেন। আর খাওয়াগুলো কি অতিরিক্ত খাওয়া মানে ভালো খাওয়া না, আপনাকে ব্যালেন্স ডায়েট মানে যেটার মধ্যে মানে পুষ্টি আছে, পুষ্টি সমৃদ্ধ খাওয়া। হুম, পুষ্টি সমৃদ্ধ খাওয়া বলতে আমরা কি, যে আপনি বলেন ডেট ডেট ফুড, মানে যেটার মধ্যে কোনো পুষ্টি নাই, তাহলে আমরা বলি কি তাজা খাওয়া, তাজা শাকসবজি। যেমন আজকাল আমি আজকে একটু বাইরে গেছিলাম, বাসার সামনে লেবু দেখলাম, লেবু অ্যাভেলেবল, মানে ১ ডজন লেবু ৬০-৭০ টাকায় পাওয়া যাচ্ছে। অবাক কাণ্ড, লেবুর কোনো শেষ নাই। এখন তো লেবু খাওয়া খুব, ভিটামিন সি খুব দরকার। সিজন তো, লেবুর আমি সিজন ভাবলাম এখন। আমি ভাবলাম ৩-৪ মাস পরে লেবু পাওয়া যায় কিনা। তো লেবু কিন্তু দেখি যে একেবারে ভরা, মানে ১০০ টাকায় দেখা যাচ্ছে যে প্রায় ২০-১৫-২০টা লেবু পাওয়া যায়। তো তার মানে লেবু তো আমরা প্রত্যেকে, তাহলে মানে কি সকাল বিকাল দুপুর সন্ধ্যা তো আমরা লেবুর শরবত খেতে পারি। অবশ্যই আর অবশ্যই। আমরা তো জানি যে লেবুর শরবত তো অ্যাসিডিক, কিন্তু আমরা খেয়ে ফেললে ভিতরে শরীরের মধ্যে গেলে কি হয়, অ্যালকালাইনিটি আসে। হালকালীন। হুম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা আমরা প্রতিদিন ২-৩ বার করে হালকা গরম পানিতে বা পানির মধ্যে লেবুর শরবত কেন খাচ্ছি না? লেবুর শরবত খেতে হবে। অথবা আজকাল আমরা দেখতে পাচ্ছি আম এসে গেছে, এই তো আগামী সপ্তাহ থেকে অ্যাভেলেবল আম পাওয়া যাবে। আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, পেঁপে, পেয়ারা, মানে যত কিছু ফল আছে, এটা আমরা যেমন বিজ্ঞানী আপনারা বলেন বা বিজ্ঞানীরা বলে, যেহেতু আমিও খাদ্য বিজ্ঞানে পড়াশোনা করেছি। হ্যাঁ, আপনিও বলেন। আগে তো তাই বলতাম, আগে তো আমি খাদ্য নিয়ে কথা বলতাম, এখন আমি কথা বলি আচরণবিদ্যার উপরে। তা আমি কি বলতাম যে আমাদেরকে শাকসবজি খেতে হবে কতটুকু প্রতিদিন, অ্যাটলিস্ট ৫০০ গ্রাম। দাদা, এখন তো আপনি শরীরের মাপের সাথে করে দিয়েছেন, হ্যাঁ। এখন বিজ্ঞানীরা অন্যরকম বলছে, মাপ আপনার শরীরের মাপের উপর একটা ভাগ আছে। আমি যদি জেনারেলি বলি যে অ্যাটলিস্ট আধা কেজি সারাদিনে, সকাল বিকাল দুপুর সন্ধ্যা সব মিলিয়ে আধা কেজি শাকসবজি থাকতে হবেই। হুম, আর ফল থাকতে হবে কত, ২৫০ থেকে ৩০০ গ্রাম। যেমন পেয়ারা, আজকে এত বড় বড় পেয়ারা পাওয়া যায়, ৩টা পেয়ারাই তো আধা কেজি হয়ে যায়। একটা পেয়ারায় ২৫০ গ্রাম হয়ে যায়। তাইলে তাইলে আমরা আগে আমরা ছোটবেলা থেকে কি শিখেছিলাম, একটা বিখ্যাত ব্যক্তি কি বলেছিলেন, যে যে প্রতিদিন একটা করে আপেল খাবে তাকে কখনো ডাক্তারের কাছে যেতে হবে না। তার মানে কি, আপেলের মধ্যে এমন নিউট্রিশন পুষ্টি আছে যে তার রোগী হবে না। তবে সেই কত শত বছর আগের, সে ১০০০ বছর আগের ডাক্তারদের বক্তব্য যে একটা করে আপেল খেলে তাকে ডাক্তারের কাছে যেতে হয় না। তাহলে এখন তো আপেল একটা কেন, আমরা এখন আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, পেঁপে, পেয়ারা যাই পাবো সবজি, এই ফল। সোজা কথা, আমরা প্রতিদিন যে কলা পাওয়া যায় আজকাল অ্যাভেলেবল, তার মানে আজকে আমাদের ফল অ্যাটলিস্ট, দাদা কি ২৫০ গ্রামে, আজকাল তো আমরা আমরা প্রায় ৩০০-৪০০ গ্রাম ফল খেতে পারি না দাদা, আশিস দা? ইজ ভেরি মাচ পসিবল। অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, হুম। তাহলে ফল আমরা ৩০০ থেকে ৪০০ গ্রাম খাবো, আর সবজি কত, আধা কেজি অ্যাটলিস্ট পরে। কারণ আধা এই কেজি ৫০০ গ্রাম। যদি আমরা এখন ক্ষীরা পাওয়া যায়, এখন শশা পাওয়া যায়, এখন এগুলো আমাদেরকে করতে হবে, যদিও পরিস্থিতি খুব খারাপ। যেমন আমি আমার ওয়াইফকে বলেছি প্রতিদিন ২টোর বেশি সবজি তরকারি থাকা দরকার নেই। এখন তো ওই মাছ, ডিম, দুধ, পোলাও, কোরমা। যেমন সেদিন মমতা ব্যানার্জির একটা কথা খুব ভালো লাগলো, ও দাদা, আশিস দা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মমতা ব্যানার্জি কি বললো ২ মাস আগে শুনলেন, যে এই করোনার পরিস্থিতি তো হয়তো ৩-৪ মাস ৬ মাস থাকবে। তিনি বললেন এখন ফুটানি মারার জায়গা সময় না, এখন ফুটানির সময় না, এখন ডাল ভাত খাওয়ার সময়। তার মানে আমাদেরকে আগামী অবশ্যই। ৪-৫ মাস কি ওই ডাল ভাত খাওয়ার মতন মানসিকতা থাকতে হবে, মানসিকতা। তবে ওই ডাল ভাত, পান্তা ভাত, সবজি ভাত যাই হোক না কেন, যাতে করে দেখতে হবে যে পুষ্টিটা যেন থাকে। পুষ্টি খেতে কিন্তু প্রচুর না, খেতে এবং হয় না। এটাতে তো পুষ্টির পরিমাণ বেশি। আমরা হ্যাঁ, যেটাকে ভালো খাবার বলি, হ্যাঁ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা ভালো খাবার নয়, সেটাই তো তাই না? বলছি। হ্যাঁ, সেটাই, এক্স্যাক্টলি, ভাজা পোড়া যত কম খাওয়া যায়। তাহলে আমাকে সোজা কথা, আমাদের টাইম অনেক যাচ্ছে, আমাদের খাওয়াটা ঠিক করতে হবে এক, আর ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে। তার মানে আমাদেরকে, যেমন আমি নিজে, আমি কিন্তু আজকে ছাদের মধ্যে ব্যায়াম করেছি কতক্ষণ, আমি গড়ে
30 মিনিট ব্যায়াম করি। তার মানে আমি ঠিক আসরের আজানটা যখন পড়ে ঠিক 5টার সময় আমি নামাজটা পড়ে ছাদে দৌড়াই। ছাদে গিয়ে ওই 5টা 10 থেকে 5টা 40 এই 30 মিনিট হালকা রোদ থাকে তখন। ওই 5টা থেকে 5:30 পর্যন্ত কিন্তু ভালো রোদ থাকে, প্রায় 6:30 6টা 20 পর্যন্ত রোদ থাকে। তাই গায়ে রোদটা লাগাই, ভিটামিন ডি। তো আমি ওই 5টা থেকে 5:30 মতো গায়ে রোদ লাগে এবং তখন আমি কিছু ব্যায়াম করি। মূলত বেশিরভাগ ব্যায়ামই করি কিন্তু কোনগুলো, ওই যে ব্রিথিং এক্সারসাইজ গুলো, ওই যে আপনাকে আমি কাকে দেখেছি, শ্বাসের এক্সারসাইজ। আপনি দেখিয়েছেন এটা 50 বার, তারপরে ওই যে এটা 50 বার, তারপরে এটা 50 বার, এই ব্যায়ামগুলো আমার থাকেই। তারপরে কিছু স্ট্রেচিং ব্যায়াম আপনি দেখালেন সেদিন, এগুলো আমরা রেগুলারই করি। আবার অনুলোম বিলোম, কপাল ভাতি, এটা বাসায় এসে টেবিল চেয়ারে বসে করা যায়। তো আমাদেরকে দেখতে হবে সপ্তাহে 6 দিন যাতে আমরা অন্তত আধা ঘন্টা করে ব্যায়াম করতে হবেই। এটা কোনো উপায় নাই। যদি ছাদে যেতে না পারে, এখন তো রমনা পার্কে যাচ্ছি না, আমরা তো আনসরউদ্দিনে যাচ্ছি না, এখন তো আমরা কোথাও যেতে পারছি না। তার মানে আমাদের ছাদে করতে হবে, বাড়ির সামনে করতে হবে, অথবা বারান্দায় করতে হবে, খোলা জায়গায় আমাদেরকে ব্যায়াম করতে হবে, একটু রোদে থাকা যায় কিনা দেখতে হবে। তার মানে ফিজিক্যাল ফিটনেস। আর মেন্টাল ফিটনেস কেমন রাখবো? মেন্টাল ফিটনেস কেমন রাখবো বলেন আপনি, এটা আপনার বিষয়। হ্যাঁ, ওটাই বললাম, মেন্টাল ফিটনেস রাখতে হবে। যেটা হচ্ছে যে আমাকে সবকিছুকে সহজভাবে দেখতে হবে, সবকিছুকে সহজভাবে নিতে হবে। মানে যে জিনিসটা আমার নিয়ন্ত্রণে নাই সেটা নিয়ে আমি ভাববো না। অবশ্যই। তার মানে কি, ওই যে ঝড়টা এসে গেল, তো ঝড়টা তো আমার নিয়ন্ত্রণে নাই, তাহলে আমি যদি এখন এটা নিয়ে দুশ্চিন্তা করি তাহলে আমি অসুস্থ হয়ে যাবো। এখন অবশ্যই। করোনা ভাইরাসটা তো আমার নিয়ন্ত্রণে নেই। এখন এখানে বিজ্ঞানীরা কাজ করছেন এটা যাতে করে টিকা বানানো যায়, অক্সিজেন আমাদের টিকা। এখন যার কাজ সে করছে, আমি ছাত্র হিসেবে কি করতে পারি? আমি বাসায় সিলেবাসটা শেষ করতে পারি, অনলাইনে যদি শিক্ষকরা পড়ার তাহলে করতে পারি। তাহলে মানে আমি আমার বইগুলো পড়বো, যেটা আমার কন্ট্রোলে কি, যে যদি আমি বাইরে যাব না, এটা আমার কন্ট্রোল, আমি বাইরে যাব না, কোথাও যাব না, কারণ বাইরে গেলে তো ভাইরাসটা আমার শরীরে আসতে পারে। তাহলে আমি বাইরে যাচ্ছি না, স্কুলে যাচ্ছি না, কলেজে যাচ্ছি না, ইউনিভার্সিটি যাচ্ছি না, যতদিন পর্যন্ত সরকার আমাদেরকে যেতে মানা করছেন, যাচ্ছি না। আচ্ছা, মানে আমি যা পারি। আর একটা কি পারি, বাইরে যদি যেতে হয় গার্জেনদেরকে, যে ওষুধ আনতে হবে বা সবজি আনতে হবে বা অফিসে যেতে হচ্ছে, এখন তো অফিস খুলেই গেছে, তাহলে আমাকে ওই অফিসে যাওয়ার সময় 4টে কাজ করতে হবে, একদম মাস্ট। সেটা হচ্ছে আমার মুখ, নাক, চোখ ঢাকতে হবে। তার মানে মাস্ক লাগাতে হবে নাক আর মুখ ঢাকার জন্য, গ্লাস পরতে হবে। কেন গ্লাস পরতে হবে? কারণ চোখ দিয়ে যেতে পারে সেটা। তার মানে এটা আমাকে করতেই হবে। আজকাল যেমন আশিস দা, আমি খুব কষ্ট পেলাম, অবাক হয়ে গেলাম যে একটা বাসের মধ্যে, বাস তো চালু হয়েছে বোধহয় গতকাল থেকে, তো বাসের মধ্যে সবাই উঠছে, বাসে কিন্তু উঠতে হবে মাস্ক পরে, মাস্ট, বাধ্য। তো আমি দেখলাম সবাই মাস্ক পরেছে কিন্তু একজন পরেনি। আচ্ছা, যিনি মাস্কটা পরেন নাই তিনি কিন্তু ক্ষতি আরেকজনের করছেন, কারণ কে ক্যারিয়ার আমরা তো জানি না। যিনি মাস্ক পরেননি তার ধারে কাছে যাওয়া যাবে না, 3 ফিট না 6 ফুট দূরে দাঁড়ালেও সমস্যা থাকতে পারে, কারণ তিনি, তার কাছ থেকে তো ভাইরাসটা যেতে পারে, কারণ তিনি ক্যারিয়ার কি ক্যারিয়ার না কেউ তো জানেন না। তার মানে মাস্ক পরবো আমি নিজের জন্য না, অন্যের জন্য। এখন কেউ যদি বলে আমি মাস্ক পরবো না, তাকে অবশ্যই বাইরে থেকে সরিয়ে দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হবে, তাকে অবশ্যই বাইরে যেন তিনি না থাকেন, কারণ তিনি অন্যকে আক্রান্ত করছেন। তার মানে কি, অ্যাটেম্প টু মার্ডার। তার মানে কি অ্যাটেম্প টু মার্ডার না, যে আমি যদি 100 জনকে ছড়াই তাহলে অন্তত একজন তো মারা যায় নাকি, শতকরা একজন মারা যাচ্ছে না, একজন বা দুজন। তার মানে আমি তাহলে আক্রান্ত করি, তাহলে দুজন, তো তাহলে ওই দুজনের দায়িত্ব তো আমার নাকি, কি ডেঞ্জারাস। অবশ্যই। সুতরাং আমি যখন বাইরে যাব আমি মাস্ক ব্যবহার করব, চশমা ব্যবহার করব। যদি আমি এই চশমা, যারা চোখের চশমা ব্যবহার করেন তা তো করবেন, না হলে আমাকে চশমা কিনতে হবে, বড় চশমা কিনতে হবে। আর আমাকে কি করতে হবে, বাজারে আমার যারা হাঁচি কাশি আছে সেটা বাইরে বেরোবেই না, বাইরে থুতু কাশি ফেলা যাবে না, মুখ ডাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর কি করতে হবে, আমি যেখানে সেখানে টাচ করব না, মানে অত্যাবশ্যক ছাড়া। যেমন আমাকে বাসে তো হ্যান্ডেল ধরতেই হবে বা গাড়িতে তো হ্যান্ডেল ধরতেই হবে, মানে যতটুকু, যেমন লিফটের
আমাকে তো সুইচ টিপতেই হবে। যদি না টিপা যায় তো ভালো, আমি যদি কাগজ দিয়ে বা কোনো লাঠি নিয়ে বা যদি টিপতে পারি খুব ভালো। মানে সোজা কথা, সিঁড়িতে উঠতে গেলে আমি হ্যান্ডে ধরবো না। আমি তো 3 মাস আগে এইসব কথা লিখেছিলাম। মানে যে টাচ টুচ করা যাবে না, সোজা কথা, পুরো কোথাও টাচ করা যাবে না। যদি টাচ করি বা না করি দু এক জায়গায়, সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে বা অফিসে গিয়ে আমার হাত ধুতে হবে। আমার ডেস্ক বা আমি যেখানে বসে কাজ করছি ডেস্কটা আমাকে পরিষ্কার রাখতে হবে। আমাকে একেবারে ঝকঝকে জীবাণুমুক্ত রাখতে হবে। গিয়ে জীবাণুমুক্ত, যিনি ওটার দায়িত্বে আছেন জীবাণুমুক্ত রাখবেন। আর আমিও সেটা জীবাণুমুক্ত রাখবো। যখন আমি চলে যাবো তখন আবার জীবাণুমুক্ত রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। সোজা কথা, পরিস্থিতি যখন সংক্রামিত, ভাইরাসটা যখন সংক্রামিত, তখন আমাকে এগুলো মানতে হবে। এখন আমি কি করছি, সামাজিক ডিস্টেন্সটা মানতে হবে। আমি যেখানে ভিড় সেখানে যাবো। যেমন আমি আজকে বেরিয়েছিলাম, আমি আজকে প্রায় 3 মাসের মধ্যে প্রথম ব্যাংকে গেছি আমি। তা আমি ব্যাংকে গেছি এমন সময় যেখানে লোক কম থাকবে। হয় সকাল 10টার সময় আমি যেতে চেয়েছিলাম, পারি নাই। আমি গেছি 3টা, 3:30টায়, যখন লোক একটু কম থাকে। এবং আমি গেছি যখন লোক ছিল না। আমি যখন কোনো দোকানে যাই অত্যাবশ্যকীয় জিনিস কিনতে, আমি যদি দেখি কোনো দোকানে 5জন বা 2জন লোক আছে, আমি সেখানে ঢুকি না। এমনকি ওষুধের দোকানে গেলে যদি 2জন লোক দাঁড়িয়ে থাকে, আমি সেখানে যাই না, ওই সরে গেলে যায়, যেটা নিয়ম। তো সুতরাং এই জিনিসগুলো আমাকে মানতে হবে, মানে যেটা আমার কন্ট্রোলে। সুতরাং আমাকে, আমি 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 যা পারি সেটা আমাকে করতে হবে। যেটা আমি পারবো না বা আমার কন্ট্রোলে নাই, সেটা ভাবা যাবে না। এটা হচ্ছে টেনশন ফ্রির ব্যাপার, স্ট্রেস। আর একটা হচ্ছে যে, ওই যে আমি যেটা দিয়ে 2-3টে ভিডিও দিয়েছি, যে আমি অতীত নিয়ে ভাববো না। অতীত নিয়ে আমরা ভাবলে কি হয়, মন খারাপ হয়। এই কাজটা হয়েছে, ওই কাজটা হয়েছে, ওই কাজটা হয়নি, ওকে কষ্ট দিয়েছে, ও আমাকে কষ্ট দিয়েছে। আমরা যত অতীত নিয়ে ভাববো আমাদের মন তত খারাপ হবে। আমরা বিষণ্ণতায় আক্রান্ত হই কখন, যখন অতীতকে নিয়ে ভাবি। আর টেনশনে আক্রান্ত হই কখন, যখন আমরা ফিউচার নিয়ে ভাবি। তাহলে আমাকে কোথায় থাকতে হবে, প্রেজেন্টে থাকতে হবে। তার মানে আমি ঘরে থাকছি, আমি ঘরে ঘুম থেকে উঠছি, সকালে ঘুম থেকে উঠছি, উঠে আমাকে ভাবতে হবে আজকে সারাদিনটা যাতে আমি খুব ভালো মতন কাজগুলো করি। আমার পড়াশোনার কাজ থাকলে পড়াশোনার কাজ করব, আমার সংসারের কাজ থাকলে সংসারের কাজ করব, আমার ব্যায়ামের কাজ থাকলে ব্যায়াম কাজ করব, আমার অফিসের কাজ থাকলে অফিসের আমার আজকে যে দায়িত্ব সেটা আমি করব। সোজা কথা, প্রেজেন্টে থাকা। আমাকে আজকের দিনটাকে সফল করতে হবে। ভবিষ্যতে কি হবে সেটা জানি না, ভবিষ্যতে কি হবে সেটা জানি না, ভবিষ্যতে না আসতে পারে না, ভবিষ্যতে কে থাকবে না থাকবে জানি না। তো ভবিষ্যতে কি হবে, ব্যবসা থাকবে, চাকরি থাকবে, এটা ভেবে আমি এখন বিমর্ষ হয়ে মরে গেলেই কি হবে। তো সুতরাং আমি ভবিষ্যতে যেটা হবে সেটা হবে। আর আমি যদি ধার্মিক হই, আমি যদি মুসলিম হই, তাহলে আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হবে না। আমার আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়ে পাঠিয়েছেন। আমার দায়িত্ব কাজ করা, পরিশ্রম করা, চেষ্টা করা, উদ্যোগ নেওয়া। আল্লাহ নিশ্চয়ই আমার খাদ্য, আমার ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু আমি বেকার বসে থাকবো না। আমি আমার চেষ্টা, আমি আমার উদ্যোগ, আমি আমার প্রচেষ্টা করতেই থাকবো। নিশ্চয়ই ব্যবস্থা, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ব্যবস্থা রেখেছেন না। সুতরাং আমি যখন ভবিষ্যতে যখন যা করব, চেষ্টা করব, উদ্যোগ নেবো, পরিশ্রম করবো, হয়ে যাবে। আর অতীতকে নিয়ে ভাববো না। অতীতে কে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, যদি করে থাকে মাফ করে দেবো। বা আমি যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি, মাপ চেয়ে নেবো। মানে অতীতের ব্যাপারটা ফুল স্টপ। হ্যাঁ। আর ভবিষ্যতের ব্যাপারটা কি, ভবিষ্যতের কাজগুলো আমি স্বপ্ন দেখবো, পরিকল্পনা করবো, করে ওটা আমি প্রেজেন্টে বাস্তবায়ন করবো। আর বর্তমান পরিস্থিতিতে আমি বললাম সেটা। আর একটা ব্যাপার হচ্ছে যে, ওই যে বলি যে যখন আমার নেগেটিভ চিন্তা আসে তখন আমি কি করবো, বলতে হবে আচ্ছা বাদ দাও, হ্যাঁ, লেটস গো। অতীতে যখন খারাপ চিন্তা আসবে তখন আমার মনে করবো থাক। যদি মনে হয় যে মানে ইটস ওকে, যা আবার হবে। তার একটা হচ্ছে যে আচ্ছা বাদ দাও, এটা চিন্তা করলাম না। আর একটা হচ্ছে একসেপ্ট করা, যে সিচুয়েশনটাকে একসেপ্ট করা। পরিস্থিতিটাকে আমি একসেপ্ট করে তারপরে আমরা সামনের দিকে আগাবো। আমরা কিন্তু এটা আলোচনা করলাম কি নিয়ে এতক্ষণ ধরে, স্ট্রেস, টেনশন। আমরা কিন্তু রাগ নিয়ে কথা বলতেই পারলাম না, কিন্তু রাগের উপর আমি গত 15 বছর এত কথা বলেছি যে রাগ নিয়ে কথা বলা হলোই না, শুধু স্ট্রেস বা টেনশন নিয়ে কথা বললাম। একটু বলবেন, রাগ নিয়ে অল্প একটু কথা বলবেন আপনি, অবশ্যই বলবেন। যেহেতু আজকের বিষয়ে আমাদের মানসিক চাপ এবং রাগ, অবশ্যই আপনি কথা একটু বলবেন। আচ্ছা, অ্যাকচুয়ালি রাগটা আছে কি, রাগটা হচ্ছে নেগেটিভ ফিলিংস। আমি 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 যখন অতীত হয়ে যাবো, চেঁচামেচি করবো, গালিগালাজ করবো, মারপিট করবো, ভাঙচুর করবো, তার মানে
এটা একটা নেগেটিভ এক্সপ্রেশন। এই নেগেটিভ এক্সপ্রেশনটা হচ্ছে আমার নেগেটিভ কি থেকে, ফিলিংস থেকে। নেগেটিভ ফিলিংসটা কেন হচ্ছে, নেগেটিভ থট থেকে, তাই তো? এটা তো আমি শুরুতে বললাম। তাহলে একটা জিনিস কথা হচ্ছে, রাগটা কিন্তু একটা দুটো, এটা দুটি জায়গা থেকে আসে। একটা হচ্ছে জেনেটিক্যাল, জেনেটিক্যাল বংশগত। বাবা মা যদি খুব বদরাগী হয় বা একজন যদি বদরাগী হয়, তার সন্তানের মধ্যে জিনটা, বদরাগের জিনটা এক্সপ্রেস করতে পারে। এবং এবং অনেকে আছে যে, যেমন আমার বাবাকে আমি কোনোদিন রাগ করতে দেখিনি, জীবনেও না। আমার জন্মের পর থেকে বাবাকে কোনোদিন আমি রাগ করতে দেখিনি, গালি দিয়ে দেখিনি, বকা দিয়ে দেখিনি। একটা অদ্ভুত ব্যাপার না? মানে বাবার শরীরের জিনের মধ্যে, জিনের মধ্যে রাগের ইনফরমেশনটা ছিলই না, ফলে উনি কোনোদিন রাগ করেননি। এবং উনার, আমার যে ফুফাতো ভাই, ফুফাতো বোন, উনাদের মধ্যেও রাগ নাই, কারণ ওদের মধ্যে চিন্তা নাই। কিন্তু আমরা 7 ভাই 2 বোন, আমাদের সব ভাই বোনের মধ্যে রাগ আছে। কিন্তু আপনি শুনলে আসলে অবাক হবেন, আমি স্কুল জীবনে, কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে, ইউনিভার্সিটি পড়ার জীবনে আমি যে কি পরিমাণ বদরাগ ছিলাম, যে কোনো অন্যায় দেখলে, কোনো অবিচার দেখলে, কোনো ভুল কিছু দেখলে আমি এত রেগে যেতাম যে আমি এমন সব ঘটনা ঘটাতাম যে মানুষ আমাকে এখনো ভয় পায়। যেমন আমি দুটো নাম বলি, আপনি কি রিফাত বিন সাত্তারের নাম শুনেছেন? গ্র্যান্ড মাস্টার, বিখ্যাত রিফাত বিন সাত্তার। আমাকে এই গত 6 মাস আগে একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে সে বলে কি, আচ্ছা আলমাস ভাই, আপনি যে রাগ কন্ট্রোলের উপর এত ট্রেনিং করান, হাজার হাজার মানুষকে ট্রেনিং করান, মানুষের রাগ কমে, তো আপনাকে দেখলে তো আমাদের এখনো ভয় লাগে। আপনাকে দেখলে আমাদের এখনো ভয় লাগে। আচ্ছা, জিয়াউর রহমানের নাম শুনেছেন না? গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, সে তো বাংলাদেশের কত বড় একটু প্লেয়ার। সে বলে কি, আলমাস ভাই আপনাকে দেখলে এখনো দূরে দূরে থাকে। আমি কেন? বলে, ও বাবা, সেই মনে আছে আপনার কত রাগ। তো এই মানুষটা এত রাগ ছিল, এখন কই? এখন নতুন যারা আমাকে গত 8-10 বছর থেকে চেনে, তারা বলে, আলমাস ভাই আপনি রাখতে জানেন? তার মানে কি? তার মানে আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তার মানে বোঝা গেল কি, রাগকে নিয়ন্ত্রণ করা যায়। যার জেনেটিক্যালি তিনি বদরাগী, তাকে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। এটার জন্য তাকে পড়াশোনা করতে হয়, কাউন্সিলের কাছে যেতে হয়, ডাক্তারের শরণাপন্ন হতে হয়, এরকম। কারণ রাগ জিনিসটা কিন্তু, আমি যদি সিম্পলি এক কথাই বলি, যেমন আমি বললাম না যে এখন আমাকে যারা চেনে, তার, যেমন আপনার সাথে আমার গত 15 বছরের পরিচয়, তার মধ্যে বোধহয় একবার বা দুইবার বোধহয় আপনি আমাকে রাগ করতে দেখেছেন, তাই না? একবার না দুবার। তাও তাও কি যে যখন খুব অবিচার হচ্ছিল বা খারাপ কিছু একটা হচ্ছিল, তখন আমি রেগে গেছিলাম, রাইট না? কিন্তু তাই না? কিন্তু আসলে তখনও রাগ করা যাবে না। প্রতিবাদ করা মানে তো গালিগালাজ করা না, প্রতিবাদ করা মানে তো মারপিট করা না। আপনি প্রতিবাদ করছিলেন, আপনি রাগ করেন নাই, ওটা রাগ না তো, আপনি প্রতিবাদ করছিলেন। প্রতিবাদ করেছি, কিন্তু উচ্চ কণ্ঠে করেছি তো। আনিস দা, উচ্চ কণ্ঠে করেছি না? তো উচ্চ কণ্ঠে সুরটা তো খুব সুন্দর ছিল না, না? তো অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা, বলেন তো, বিচারপতি যখন কাউকে ফাঁসির রায় দেয়, উনি কি রাগের মাথায় দেয়? ঠান্ডা মাথায় দেন, রাইট? ঠান্ডা মাথায় দেন না? আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়কে প্রতিহত করতে হবে, কিন্তু রাগের মাথায় না, ঠান্ডা মাথায়। কারণ আমরা যখন রেগে যাব, ক্ষেপে যাব, উত্তেজিত হয়ে যাব, তখন আমাদের ব্রেন কি করবে? বিবেচনা বোধ, কিছু কাজ করবে না। এই জন্য আমাদের ধর্মে, আপনাদের সকল ধর্মে কিন্তু বলা হয়, আমাদের ইসলাম ধর্মে তো একেবারে রাগ করা কোনো অবস্থায় চলবে না। হ্যাঁ, কোনো অবস্থায় রাগ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন রাগ করেননি। উনি কোনোদিন রাগ করেননি, কখনো রাগ করতে বলেননি। কিন্তু আমরা কিন্তু সবাই রাগছি, গালি দিচ্ছি, বকা দিচ্ছি, রেগে যাচ্ছি। কারণ আমাদের যাদের ভিতরে জেনেটিক্যালি রাগ ভাবটা আছে, আর একটা হচ্ছে জেনেটিক্যালি, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ আমাকে রাগাচ্ছে। কেউ হচ্ছে গালি দিচ্ছে, কেউ হচ্ছে বকা দিচ্ছে, কেউ আমাকে অপমান করছে, এবং তখন আমি মনে করছি কি, আমাকে এখন, তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। আমার নেগেটিভ ফিলিং হচ্ছে, আমি এত উত্তেজিত হচ্ছে, মারামারি করছি। বাসের মধ্যে যদি উল্টো পাল্টা ভাড়া চায়, বা কেউ বাসের মধ্যে আমাকে মিসকায় বাজে কথা বলে, তখন আমি এত কড়া ধরে দিলাম একটা বক্সের লাগে, আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। না না না, এটা করা যাবে না। প্রতিবাদ করা মানে মানুষকে সঠিক পথে আনার জন্য আমাদেরকে অ্যাকশনে যেতে হবেই, কিন্তু সেই অ্যাকশনটা ঠান্ডা মাথায় করতে হবে, তাহলে আমাদের অ্যাকশনটা সঠিক হবে। ওকে, তার মানে পরিবেশগতভাবে আমাকে আমার মেজাজ গরম হচ্ছে, অথবা আমাকে জেনেটিক্যালি কোনো কারণে আমাকে রাগাচ্ছে। তো এই দুই ক্ষেত্রে আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করাতে যায় না। আমি যদি নিয়ন্ত্রণ করতে না চাই, আমি একটা কথা বারবারই বলি না, মানুষকে কখনো বদলানো যায় না, মানুষকে কখনো চেঞ্জ করা যায় না, যদি সে চেঞ্জ হতে না চায়।
হ্যাঁ, রাগ আপনি কখনোই কন্ট্রোল করতে পারবেন না। যিনি রাগ করেন সাধারণত তিনি রাগ কখনো কন্ট্রোল করতে পারবেন না, তিনি যদি রাগ কন্ট্রোল করতে না চান। না তার আচ্ছা। মানে আমাকে রাগ কন্ট্রোল করতে চাইতে হবে যে না আমি রাগ করব না। কিরকম এক্সাম্পল দিই, কিন্তু খুব সিম্পল একটা ব্যাপার। এটা কিন্তু আজকাল অনেকে আলোচনা করছেন, এটা এখন পুরনো হয়ে গেছে। অবশ্য আমি এইভাবেই বলি। ধরেন আপনি আপনার অফিসের বস, হ্যাঁ, আপনার অফিসের বস বা সিনিয়র, তিনি আপনাকে একটা কাজ দিয়েছেন, আপনি কাজটা করেছেন। উনি যেভাবে বলেছেন আপনি পুরোভাবেই করেছেন। তো আপনি কাজটা, উনি যখন কাজটা চাইলেন আপনি দিলেন, ওভাবে রিপোর্টটা করেছেন। কিন্তু উনার কোনো কারণে মেজাজ ঠিক নেই, হয়তো বাসায় কোনো অশান্তি হয়েছে, বউয়ের সাথে ঝগড়া হয়েছে, হোয়াট এভার, বা কোনো অর্ডার ক্যান্সেল বা কিছু একটা কারণে ওনার মেজাজ ঠিক নেই। তো আপনার রিপোর্ট কিন্তু সঠিক, কিন্তু যেহেতু ওনার মেজাজ ঠিক নেই, উনি হয়তো রিপোর্টটা পড়লেনই না, কিছুটা পড়ে বলে দূর এটা এরকম কেন করছেন কেন। মানে উনি যেভাবে বলছেন সেভাবেই করছেন, কিন্তু হয়তো ওনার এখন নতুন কিছু মনে হচ্ছে হয়তো। তিনি বলছেন দূর এটা এইভাবেই করছেন কেন, আরে আপনাকে বললাম কি, আপনি করলেনটা কি, আসলে আপনি আমার কথা বুঝেন না, এটা কি করছেন, না যান যান এটা ঠিক করে আসেন। কিন্তু আপনি কিন্তু 100% ঠিক করছেন। আরে না, এখন আচ্ছা হ্যাঁ বলেন তো, আমি আচ্ছা এখন তো উনি তো আমার বস না, যে আমার সিনিয়র, এখন আমরা কি এখন এরকম করে বলবো, এই দেখেন, এই আপনি বসের সাথে কি হয়েছে, আপনার মেজাজ ঠিক নেই বলে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন কিনা, আপনি যেভাবে বলছেন এইভাবে করছে, আপনি এরকম ফালতুমি কথাবার্তা বলবেন না। আমি কিন্তু বলবো, প্রশ্নই আসে না, কারণ এটা আমার চাকরির ক্ষতি হবে বা আমাকে শোকও দিতে পারে। তখন আমি কি মনে মনে কি ভাববো, যে বস যা বলছে বলুক, মেজাজ তো ঠিক নাই, হ্যাঁ, মাথায় ঠান্ডা থাকি, পরে ওনার মেজাজ ঠিক হলে ওনাকে বুঝাই বলবো, স্যার আপনি তো এইভাবেই বলছিলেন। তার মানে দেখেন, আমি তখন আমি কি করলাম, নিজেকে কি করলাম, কন্ট্রোল রাস্তায় করলাম। হ্যাঁ, ভুল কিন্তু আমার না, আমি কিন্তু উনি যেভাবে বলেছে অন্য হুবহু, দরকার হলে আমার কাছে রেকর্ড আছে যে উনি যা বলেছেন আমি তাই করেছি। কিন্তু উনার মেজাজ গরম বলে উনি আমার সাথে খারাপ ব্যবহারটা করলেন। কিন্তু আমি মনে মনে কি ভাবলাম যে না, আমি আমার উত্তেজিত হয়ে যাওয়া বা এরকম চেঁচামেচি করাটা ঠিক হবে না। তার মানে আমি নিজেই কন্ট্রোল করেছি। আবার দেখেন আমি বাসায় গেছি, সাধারণত যা হয় আর কি আজকাল, বাসায় গেছি, বাসায় গিয়ে দেখা যাচ্ছে যে আমার ছোট্ট বাচ্চাটা বা ছোট ছেলেটা 10 বছর 12 বছরের, যেহেতু আমাকে বস খারাপ ব্যবহার করছে, আমার মেজাজটা তো ঠিক নেই, আমি হয়তো ওখানে নিচে কন্ট্রোল করেছি, কিন্তু বাসায় গিয়ে তার কন্ট্রোল করছি না। বাসায় গিয়ে কি করলাম, বাসায় গিয়ে ওই গেছে আমার ছেলে, হয়তো বলছে বাবা বাবা জানো আমাকে তো ওই পাশের বাসার ছেলেটা ধাক্কা মারছে, বা আমাকে এই কাজটা করছে, আমাকে ধাক্কা মারছে, আমাকে ব্যথা দিচ্ছে, বা আমাকে খারাপ কথা বলছে, বাবা তুমি তাকে ওকে কিছু বলো। এখন আপনি কি বলছেন, এই যাও যাও এখন যাও, মেজাজ আমার মেজাজ থেকে যাও এখান থেকে, বাবা তুমি তুমি ওকে বলো কিছু, যাও না এক থাপ্পড়। আপনার বাচ্চার কোনো দোষ আছে, আপনার বাচ্চার কোনো দোষ আছে, আপনার না বাচ্চার কোনো দোষ নেই, তা আপনি না বাচ্চার উপরে বকলেন কেন, না, রাগলেন কেন? কারণ আপনি জানেন কার উপরে চোটপাট করা যায় আর কার উপরে চোটপাট করা করা যায় না। যায় না। তার মানে আমি নিজেই জানি যে রাগটা আমি নিজেই কন্ট্রোল করতে পারি। তার মানে আমি বাচ্চার উপরে ঝাড়ছি, কারণ আমি জানি এখানে আর ঝাড়লে কোনো সমস্যা নেই। আর বসের উপর ঝাড়ছি না কেন, যে জানি এখানে ঝাড়লে আমার সমস্যা হবে। তার মানে আমি নিজে কিন্তু জানি যে আমি নিজে কিন্তু কন্ট্রোল করছি, কারণ বসের উপর কন্ট্রোল করলাম আর বাচ্চার উপর কন্ট্রোল করলাম না। তার মানে রাগ হলো চয়েস। আমি সবসময় বলি না, আমি হলিস্টিকে আশিতে বলি না, যে আপনি যদি সকালে হ্যাঁ ঘুম হ্যাঁ থেকে উঠে মনে করেন যে আজকে আমি 24 ঘন্টায় সারাদিনে রাগ করবো না, কেউ যদি মিসবিহেভ করে, কেউ যদি আমার কথা না শুনে, কেউ যদি আমাকে পাত্তা না দেয়, কেউ যদি আমাকে গুরুত্ব না দেয়, আমি আজকে রাগারাগি, খারাপ ব্যবহার করব না। বলেন তো আমাকে না, কেউ রাগাতে পারবে? আমি যদি রাগ করতে না চাই, কেউ রাগাতে পারবে? সম্ভব না। তার মানে আমি রাগ করছি কেন, আমি রাগ করতে চাচ্ছি। তো এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, একদম প্র্যাকটিস। আমরা ছোটবেলা, যারা রাগ করেন সাধারণত, যারা রাগ করেন তারা কিন্তু ছোটবেলা থেকে রাগ করে আসছেন, ছোটবেলা থেকে রাগ দেখেছেন, রাগ শুনেছেন। বাসায় হয়তো কেউ রাগারাগি করে, প্রতিবেশীরা রাগারাগি করে, স্কুলে হয়তো রাগারাগি করে, বন্ধুরা রাগারাগি করে। তখন আমাদের কাছে ব্রেনের মধ্যে রেকর্ড কি, সাবকনসিয়াস মাইন্ডের রেকর্ড কি, রাগ করাটাই স্বাভাবিক, রাগ করাটাই উচিত, রাগ করতেই হয়, রাগ ছাড়া মানুষ থাকে না, রাগ ছাড়া মানুষ হয় না। রাগ ছাড়া কি মানুষ হয় নাকি, রাগ ছাড়া মানুষ কি থাকে না? অনেকে বলতে চুপেন, আরে রাগ ছাড়া কি মানুষ হয় নাকি, রাগ ছাড়া কি থাকা যায় নাকি? তার মানে কি, যার যে রাগ করে না সে কি মানুষ না নাকি? এই যে আমার বাবা কোনোদিন রাগ করেন নাই, তাহলে কি বাবাকে রাগ করেননি কেন? কিন্তু মা কিন্তু আমার রাগ করতেন। তো মা ভালোর জন্য রাগ করতেন, আমাদেরকে মাঝে মাঝে বকতেন, পড়াশোনা কর, এখানে যা। তো বাবা কখনো রাগ করতেন না। তো
তো এই আর কি। তো আমরা কিন্তু খুব রাগ করি, আমরা কিন্তু রাগ করি, মিসবিহেভ করি। এই যে পারিবারিক দ্বন্দ্ব হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন থাকছে না, এদের প্রধান কারণ কিন্তু রাগ। আমি রাগ কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ, তবে ওই যে প্রখ্যাত এক ভারতীয় ইয়ে আছে না, মোটিভেশন স্পিকার, একটা দারুণ কথা বলেছেন, আমার খুব ভালো লাগছে কথাটা। তিনি বলেছেন দাম্পত্য জীবনের কলহের ক্ষেত্রে ওর একটা কথা দারুণ বলেছে, আমার খুব মজা পেয়েছি আমি। সে বলেছেন যে বউ যখন রাগারাগি করবে, বউ যখন রেগে যাবে তখন আপনি চুপ থাকবেন, আর ও যখন চুপ থাকবে তখন আপনি কোনো কথাই বলবেন না। কি, বউ রাগারাগি করলে কি করবেন? চুপ থাকবেন। চুপ থাকতে হবে। আর ও যখন কোনো কথাই বলবে না, ও যখন চুপ থাকবে, আপনি কি থাকবেন? আপনি আরো চুপ থাকবেন, কোনো কথাই বলবেন, কোনো কথা বলতে গেলে তো ঝামেলা, ভেজাল। তো এই হচ্ছে ব্যাপার, নিজেকে কন্ট্রোল করা। নিজেকে কন্ট্রোল, যেমন দেখেন আমরা যারা আমরা মুসলমান, তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোজখের দুটো গুণ মানুষকে, বৈশিষ্ট্য বা জিনিস মানুষকে দোজখে নিয়ে যাবে। দুটো জিনিস মূলত মানুষকে দোজখে নিয়ে যাবে অধিকাংশ এই দুটো জিনিসের জন্য। একটা হচ্ছে এই মুখ, জিহ্বা। এই জিহ্বা দিয়ে আমি গালি দিচ্ছি, গীবত করছি, মানুষের সমালোচনা করছি, মানুষের বদনাম করছি, মানুষকে গালি দিচ্ছি, মানুষের রাগারাগি করছি। আবার এই জিহ্বা দিয়ে কি করছি, আমরা আজে বাজে জিনিস খাচ্ছি, রাইট? যদি আপনি বলেন খারাপ জিনিস খাবেন না, খারাপ কথা বলবেন না, তার মানে এই জিহ্বাটা যদি কন্ট্রোল করতে না পারি তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর একটা হচ্ছে আমাদের ওই সেক্স অর্গান, ওই সেক্স অর্গানের কন্ট্রোল এবং আমাদের কিসের, মুখের কন্ট্রোল, জিহ্বার কন্ট্রোল। এই দুটো জিনিস যে কন্ট্রোল করতে পেরেছে সে ব্যক্তি সফল। গালিগালাজ, রাগারাগি, সমালোচনা, গিবত, এগুলো আমি নিজেকে কন্ট্রোল করব। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করব। আমি নিয়ন্ত্রণ করতে পারবো না যদি আমি নিয়ন্ত্রণ করতে না চাই। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, অভ্যাসের ব্যাপার। এই যে আজকাল আবার দেখেন, আপনি ইউরোপে আমেরিকা দেখেছেন কাউকে বাইরে থুতু ফেলতে? আপনি কি ইউরোপ আমেরিকাতে দেখেছেন কাউকে বাইরে প্রচন্ড গতিতে হাঁচি মারতে, কাশি মারতে দেখেছেন? নেই, দেখেন। আমাদের দেশে আমরা কেন রাস্তায় ময়লা ফেলছি, থুতু ফেলছি, কাশি ফেলছি কেন? এটা আমাদের ছোটবেলার অভ্যাস, বদ অভ্যাস। এখন আমাদের বারে বারে, এখন গত 3 মাস থেকে বলছে যে আপনি বাইরে হাঁচি দিবেন না। আমি এখনো থেকে বাইরে মানুষ হাঁচি দিচ্ছে, কি সর্বনাশ! কারণ সে তো ইচ্ছা করে দিচ্ছে না, অভ্যাস। তার মানে এই অভ্যাসটাকে পরিবর্তন করতে গেলে আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আমাকে বলতে হবে যে আজকে আমি বাইরে কাশি দেবো না, আর রুমাল ইউজ করবো, বা হাতে এমন করে করবো, আমি বাইরে থুতু ফেলবো না। তো এইগুলো আমি যখন ডিসিশন নেব ব্রেনের মধ্যে, তখন আমার এটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা আমার অভ্যাস হয়ে যাবে। একবার ব্রেনে অভ্যাস হয়ে গেলে, সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড হয়ে গেলে, তখন আমার হবে। আমি যদি রাগটা কন্ট্রোল করি, যেমন একটু বললাম যে আমি সকালবেলা ঠিক সিদ্ধান্ত নেব, নিয়াত করবো কি আজকে সারাদিন কারোর সাথে রাগারাগি করবো না, কাউকে গালিগালাজ করবো না। প্রথম দিন চেষ্টা করলাম, একটু হলো না। দ্বিতীয় দিন কি করলাম, আবার সিদ্ধান্ত নিলাম আজকে আমি রাগারাগি করবো না, গালিগালাজ করবো না, কারোর প্রতি উত্তেজিত হবো না। সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে, এরকম করে 21 দিন, গবেষকরা বলে 21 দিন এরকম প্র্যাকটিস করলে এটা অভ্যাস হয়ে যায়, সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড হয়ে যায়। কারো 2 মাস লাগতে পারে, কারো 3 মাস লাগতে পারে। তো এই প্র্যাকটিসটা যদি না করি তাহলে আমি রাগ কন্ট্রোল করতে পারবো না। রাগ যদি কন্ট্রোল করতে না পারি তাহলে দাম্পত্য জীবনে দৌড় হবে, বাচ্চাদেরকে মানুষ করার ক্ষেত্রে সমস্যা হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হবে, অফিসের কলিগদের সাথে খারাপ হবে, সবকিছু সর্বনাশ হবে যদি আমি রাগকে কন্ট্রোল করতে না পারি। হ্যাঁ, আর একটা কথা আমি এখানে জিজ্ঞেস করব, আমাদের মানসিক এবং শারীরিক ক্ষতি কি কি হতে পারে যদি আমরা রাগ করি? ওরে বাপরে বাপ! একটা হচ্ছে আমি যখন রেগে যাচ্ছি তখন আমি কি করছি, গালি দিচ্ছি, মানুষকে অসম্মান করছি, প্রয়োজনে গায়ে আঘাত করছি, এমনকি এমন চোখে মারলাম যে ও মরে গেল, ফাঁসি হয়ে গেল। আর যদি গায়ে যদি আঘাত করি তাহলে তো সে আহত হলে সে হাসপাতালে যায়, তাহলে আমার তো শাস্তি হয়ে যাবে। আর আমি যদি ওই যে বলে না যে বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হতে পারে কিন্তু কথার গুলি হৃদয়ে লাগবেই। আশিস দা, বন্দুকের গুলি হৃদয়কে লক্ষ্যভ্রষ্ট হতে পারে, নাও লাগতে পারে, কিন্তু কথার গুলি কিন্তু হৃদয়ে টাচ লাগবেই, সর্বনাশ হয়ে যাবে। তখন আমি রেগে যেয়ে যখন গালিগালাজ করবো, কাউকে অসম্মান করবো, তার রিলেশনটাই নষ্ট হয়ে যাবে। এটা তো গেল আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার ধরেন আমি রাগলাম,
রেগে গেলে আমার দৈহিক কি কি ক্ষতি হবে, আমার মানসিক কি কি ক্ষতি হবে, দৈহিক যে ক্ষতিগুলো সেটার কথা আমি বলতে চাচ্ছি। ভেরি গুড। যে তাহলে একটা সেটা গেল, আপনি বলবেন। একটা হচ্ছে রিলেশনের ক্ষতি, সম্পর্কের ক্ষতি গেল। হ্যাঁ ফিজিক্যাল ক্ষতি হচ্ছে, আমি একটা যদি এক্সাম্পল দিই না তাহলে দেখবেন দাদা একটা এত তো ইজি হবে ব্যাপারটা। আচ্ছা ধরেন কোনো ব্যক্তি রেগে যায়, গালি দেয়, অফিসের মধ্যে বার্তায় বুকে দেয়, রেগে যায়, এসে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি বকা দিব, রেগে যাব, উত্তেজিত হয়ে যাব, কিন্তু আমার কোনো প্রেশার, আমার নেগেটিভ হরমোন তৈরি হবে না, আমার শ্বাস বাড়বে না, মানে আমি যখন রেগে যাবো, খেপে যাবো, তখন আমার তো নেগেটিভ হরমোন তৈরি হবে, তখন হার্টবিট বাড়বে, শ্বাস প্রশ্বাস দ্রুত হবে, আমার নেগেটিভ হরমোন তৈরি হবে, আমার স্ট্রোক হয়ে যেতে পারে, হার্ট ফেল হয়ে যেতে পারে, আমার অ্যাসিডিটি হতে পারে। তার মানে আমি যখন উত্তেজিত হয়ে যাব, আমি যখন রেগে যাব, তখন আমার নেগেটিভ হরমোন তৈরি হবে, আমার শরীরের কোষগুলো তখন কি হবে, অ্যাবনর্মাল হবে, তখন আমার প্রচুর অক্সিজেন দরকার হবে, তখন আমি শ্বাস নিব, মেজাজ গরম হবে, আমি স্ট্রোক করতে পারি। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি রাগ করব কিন্তু আমার শরীরে নেগেটিভ হরমোন তৈরি হবে না, আমার কোনো ক্ষতি হবে না, আমি যার উপর রাগ করব তার ইফেক্ট হবে, এটা পসিবল না। কিরকম এক্সাম্পল বলি, ধরেন আমি আপনি এক্সাম্পল দিয়ে আপনাকেই বলছি, ধরেন আপনি কাউকে বকা দিলেন, গালি দিলেন, যেটা আপনি কাউকে করেন না, ধরলেন কোনো ব্যক্তি, আচ্ছা বলি, কোনো ব্যক্তি কাউকে বকা দিচ্ছে, গালি দিচ্ছে, প্রেশার দিচ্ছে, আজে বাজে কথা বলছে, এখন যাকে বলছে তিনি যদি মনে করে যে উনি এসব বলেনি, উনার কাজই খালি বকাবকি করা, ওনার কাজই খালি গালিগালাজ করা, ওনার কাজই হয়তো মিসবিহেভ করা, বলুক গা। তার মানে যার উপর বলছে সে মুচকি মুচকি কি করছে, হাসছে, বলুক, দেখি কতক্ষণ বলুক। তার মানে যাকে বলছে তার কিন্তু কিছু হচ্ছে না, মুচকি মুচকি হাসছে, কিন্তু যিনি বলছেন তার কিন্তু প্রেশার বাড়বেই। দেখছেন কত ডেঞ্জারাস দাদা? তার মানে যিনি রাগ করেন, ক্ষতি কিন্তু কার হয়, নিজে। যার উপর রাগ করছেন তার ক্ষতি নাও হতে পারে, তিনি যদি এটাকে না নেন গায়ে, রাইট, না মাখেন, উনি এরকমই, উনি গালি দেওয়াটাই ওনার কাজ, উনি বকা দেওয়াই কাজ, বড় খুব কাজ। তার মানে বোঝা গেল যে আমি যখন রেগে যাব, আমি যখন উত্তেজিত যাব, তখন আমার ফিজিক্যালি নেগেটিভ হরমোনগুলো তৈরি হয়ে আমার হরমোনাল পুরো সিস্টেমটাই মিসম্যাচ হয়ে যাবে, কলাপস করবে, ডায়াবেটিস বেড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, ব্রেনের মধ্যে রক্ত চলাচলে ডিস্টারবেন্স হবে, শ্বাস প্রশ্বাস বাড়বে। সুতরাং কোনো অবস্থাতে রাগ করা চলবে না। আমি আগে বলেছি অন্যায়ের প্রতিবাদ হবে, কেউ যদি খারাপ কাজ করে অ্যাকশনে যাব, কেউ যদি ভুল কাজ করে শুধরাবো, কেউ যদি সিরিয়াস কোনো অন্যায় করে তার প্রতিবাদ হবে, তার বিরুদ্ধে অ্যাকশনে যাব, তার শাস্তি হবে, কিন্তু মাথা কি হবে, ঠান্ডা। আমি একটা এক্সাম্পল বলি, একটা লোহা যত ঠান্ডা থাকে ওটা কি শক্ত, ওটা কি মজবুত থাকে, সবচেয়ে শক্তিশালী থাকে দাদা? একটা ইস্পাত যত ঠান্ডা তত স্ট্রং, কিন্তু ওই স্ট্রং লোহাটাকে যদি আপনি অগ্নিকুণ্ডে ফেলেন তখন কি হবে, ওটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন গরমের মধ্যে ফেলবে কি হবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, রাইট? আচ্ছা, তার মানে আমি যখন রেগে যাব তখন আমার ব্রেন কি হবে, উত্তেজিত হয়ে যাবে, আমার ব্যক্তিত্ব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ভেরি ডেঞ্জারাস। আমার ব্যক্তিত্বই নষ্ট হয়ে যাবে যদি আমি রেগে যাই। আচ্ছা আমি একটা লাস্ট এক্সাম্পল দিই রাগের ব্যাপারটা, একদম লাস্ট এক্সাম্পল, অনেক সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা, শেষ এক্সাম্পল। ওকে দাদা, একটা গরম পানিতে আপনি ডিম দিলেন, খেয়াল করেন, আপনি একটা গরম পানি, সিদ্ধ পানিতে ডিম দিলেন, একটা আলু দিলেন, আর ওই কফির বীজ, কফি খাই না, কফির একটা সিড, বীজ দিলেন। আচ্ছা বলেন তো, গরম পানি তো গরম পানি, একই জিনিস, একই টেম্পারেচার, গরম পানিটা একই জিনিস, একই মানে পরিবেশটা এক, আবহাওয়াটা এক। আচ্ছা কি কি দিলাম, ডিম, আলু, আর কি কফির বীজ। বলেন তো তিনটার কি অবস্থা হবে? আলু কি হবে, শক্ত হবে, আলুটা কি হবে, নরম হবে না? আলুটা কি হবে, নরম হবে, আলুটা শক্ত, আলু কি হবে, নরম হবে। সে আলুতে আমি খেতে পারবো, আলুটা যখন আমি গরম পানিতে দিব তখন কি হবে, নরম হয়ে যাবে, খোসা ছিল, আমি কিন্তু আলু ভর্তা করে খেতে পারবো। আচ্ছা ডিমটা কি হবে, ডিমটা তো তরল থাকে,
ডিমটা কি হবে? শক্ত হবে, শক্ত হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাবে, শক্ত হবে। আচ্ছা, কফির বীজটা কি হবে? গলে যাবে। গুলে যাবে। তা তিনটার অবস্থা কি হবে? তিন রকম হবে। কিন্তু ৩ রকম। পরিবেশটা কি ছিল? আচ্ছা, কিন্তু পরিবেশটা ছিল একই। কি? একই। একই। ঠিক, একই পরিবেশে তিন জিনিস তিন রকম হয়েছে। আচ্ছা বলুন তো, এটা যদি দায়ী কে? কে দায়ী? তারা নিজেরাই। হ্যাঁ, পরিবেশ দায়ী না। তাপমাত্রা গরম তো গরমই, কিন্তু ডিমের মধ্যে এমন সব কেমিক্যাল আছে ও শক্ত হয়ে গেছে। আলুর মধ্যে এমন কেমিক্যাল, এমন সিস্টেম আছে ও নরম হয়ে গেছে। বীজের মধ্যে এমন কেমিক্যাল আছে ও গলে গেছে। সে গুলে তাহলে গেছে। হ্যাঁ, একই ঘটনায় ধরেন আপনি একটা একটা পরিবেশে গেছেন, একটা ঘটনায় গেছেন, একই ঘটনায় কেউ রেগে যাচ্ছে, কেউ ঠান্ডা আছে, কেউ হতাশ হচ্ছে, কেউ কান্না করছে, কেউ সেন্সলেস হচ্ছে, কেউ কেউ বকা হাঁটছে। দিচ্ছে, কেউ মুচকে মুচকে হাসছে। পরিবেশ কিন্তু এক, কিন্তু এক একজন এক। এক এক রিয়াকশন দেখাচ্ছে কেন? সে কিভাবে ব্যাপারটা দেখছে, গ্রহণ করছে। কে হ্যাঁ, কিভাবে ব্যাপারটা বিশ্লেষণ করছে, এই কে কিভাবে দেখবে এটা নির্ভর করে কিসের উপর? যে আমি সবসময় বলি, ব্রেনের ইনফরমেশন। আমি কিভাবে বেড়ে উঠেছি, আমি ছোটবেলায় যদি পজিটিভ ভাবে বেড়ে উঠি, আমি যদি শিশুবেলায় পজিটিভ ভাবে বেড়ে উঠি, সব কাছে স্বাভাবিকভাবে নাও, সবাইকে ভালোবাসো, সবাইকে হেল্প করো, মানুষের কল্যাণ করো, কারো গালি দিও না, কাউকে বকা দিও না, কোনো দুর্নীতি করো না, কারো ক্ষতি করো না, কোনো মিথ্যা কথা বলো না, কারো ঠগিও না। আমি যদি একটা ভালো পরিবেশে বেড়ে উঠি, আর আরেকজন যদি নেগেটিভ পরিবেশে বেড়ে ওঠে, বকাবকি, গালিগালাজ, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, রাগারাগি, স্বার্থপরতা, তাহলে আমি যে ব্যক্তিটি, যে শিশুটি পজিটিভ পরিবেশে বেড়ে উঠেছে, ও এমন একটা চাকরি পেল যেখানে প্রচুর ঘুষ খাওয়া যায়, প্রচুর টাকা পয়সা মারা যায়, কিন্তু সে ছোটবেলা থেকে এমন পরিবেশে বেড়ে উঠেছে যে কখনো সে মিথ্যা কথা বলে না, কারো কোনো ক্ষতি করে না, কখনো টাকা মারে না, কারো মনে আঘাত দেয় না। সে ওই চাকরি করলেও কিন্তু এক পয়সাও সে ঘুষ খাবে না, কারণ সে ঘুষ খেতে জানেই না, ঘুষ খাওয়া পসিবলই না। বলে না না না, মাথা খারাপ, আমি আর একজনের পয়সা নিবো কি করে, সরকারি টাকা নিবো কি করে, মা মাথা খারাপ। কিন্তু যে মানুষটা ছোটবেলা থেকে শিখেছে চালাক হতে হবে, চতুর হতে হবে, স্বার্থপর হতে হবে, মাঝে মধ্যে দুর্নীতি করতে হবে, এদিক ওদিক না করলে বড়লোক হওয়া যায় না, এদিক ওদিক না করলে এগোনো যায় না, চালাক চতুর হতে হবে, স্বার্থপর হতে হবে, আরে বুঝলেন না, সুযোগের সদ্ব্যবহার করতে হবে, ও যেখানেই যাবে সেখানেই সে খুঁজবে কিন্তু দুর্নীতি করা যায় কিনা। তাহলে এটা কিসের উপর নির্ভর করছে? কিসের উপর নির্ভর করছে? বেড়ে ওঠা। আমার তার ছোটবেলা ভেতরের থেকে, গুণ। হ্যাঁ, ছোটবেলা থেকে বেড়ে ওঠা, আমি কি শিক্ষায় শিখেছি, কি শিক্ষায় বেড়ে উঠেছি, এটা একটা ব্যাপার, এটাকে বলে বিলিফ সিস্টেম। আর একটা হচ্ছে যে পরিবেশ, ইনফরমেশন। আমাদের সমাজটা ভালো হতে হবে, পরিবেশটা ভালো হতে হবে, আমার বেড়ে ওঠাটা ভালো হতে হবে। তাহলে আমাদের মধ্যে তাহলে আমরা কি কি আজকে আলোচনা করলাম? আমি যদি সামারাইজ করি, স্ট্রেস, সমাজের মধ্যে আমাদের মানসিক চাপ থাকবেই। আমাদের সব চাপ থাকলেই আমরা কাজ করব, কিন্তু এমন যদি হয় যে আমি আর সহ্য করতে পারছি না, আমার ঘুম আসছে না, আমার রাত্রে ঘুম আসছে না, আমার কোনো কিছু ভালো লাগছে না, তাহলে বুঝতে হবে আমি এই চাপটাকে সহ্য করতে পারছি না। তাহলে আমাকে সবকিছুকে সহজভাবে নিতে হবে, সবকিছুকে সহজভাবে দেখতে হবে। তাহলে কি হচ্ছে, আমি অতীতের নিয়ে বেশি ভাববো না, ভবিষ্যৎকে নিয়ে বেশি ভাববো না, আমি আজকের দিনটাকে সফল করার চেষ্টা করবো। আমার কন্ট্রোলে যা নাই সেটা নিয়ে ভাববো না, আজকের আমার দিনকে কন্ট্রোলে যা আছে, উপভোগ করব। হ্যাঁ অবশ্যই আমি হাসি মুখে থাকবো, ভালো ভালো বই পড়বো, বড় মানুষদের কথা বলবো, নবী রাসূলদের জিনিস বলবো, আমি আমার নামাজ রোজা করবো বা আমাদের ধর্ম পালন করব, এবং ভালো মানুষদের, যারা পজিটিভ কথা বলে, সুন্দর কথা বলে, ইতিবাচক কথা বলে, তাদের সাথে মিশবো। যারা নেগেটিভ কথা বলে, খারাপ কথা বলে, বাজে কথা বলে, বাজে জিনিস দেখে, তাদেরটা দেখবো না। ফেসবুকে নেগেটিভ জিনিস দেখবো না, বাজে কথা দেখবো না। এই যে টেলিভিশনে ঘন 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 নিউজ দেখবো না, কিভাবে মাস মারা যাচ্ছে, কে মারা যাওয়ার পূর্ব মুহূর্তে কি হচ্ছিল, এইসব করে আমি মনটাকে আর খারাপ করবো না। মানে সোজা কথা, পজিটিভ সিচুয়েশনটা মেনটেন করতে হবে। যেটা হবে সেটা তো হবেই। আমরা সংস্থার প্রতি ভরসা করব, আল্লাহর প্রতি ভরসা করব। আল্লাহ নিশ্চয়ই আমাকে বাঁচাবেন, নিশ্চয়ই আল্লাহ মহান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আমাকে ভালোবাসেন। তো এই ভরসা রাখতে হবে, কিন্তু তাই বলে আমি ইচ্ছা মতন বাইরে গেলাম, ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করলাম, তাহলে তো আর হবে না। আমাকে নিয়ম মানতে হবে এবং সংস্থার প্রতি, আল্লাহর প্রতি আমাকে ভরসা রাখতে হবে।
আমাকে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, আজকের দিনটাকে আমাকে মেনটেন করতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, কারোর পিছনে লাগা যাবে না, কারো সমালোচনা বদনাম করা যাবে না। অলওয়েজ থিঙ্ক পজিটিভ। কেউ যদি খারাপ কথা বলে আমার সম্পর্কে, বলবো ইটস ওকে। হ্যাঁ, কিন্তু আমি খারাপ কথা বলতে যাব না, রেগে যাব না, গালি দেবো না, পারিবারিক অশান্তি যদি না হয়, আমার সন্তানদেরকে আমি কখনো বকা দেবো না, গালি দেবো না, তাদেরকে বোঝাবো, তাদেরকে কাউন্সিলিং করবো, বোঝাবো। আমার ওয়াইফের সাথে উত্তম আচরণ করবো, ও যদি কথা শোনে ভালো, আর যদি কথা না শুনে তাহলে আর কি করা যায়, বোঝাবো। তো আমার দাম্পত্য জীবনে হ্যাপিনেসের উপর আমার অনেক আলোচনা আছে, দরকার হলে আমরা ভবিষ্যতে নিয়ে কথা বলবো। প্যারেন্টিং এর উপরে অবশ্যই আসবো। আপনার তো ইয়োগা টিভিতে তো প্রতি মাসে বোধহয় আমার একটা প্রোগ্রাম আছে, তাই না? হ্যাঁ, প্রতি মাসে না, প্রতি সপ্তাহে আমরা একটা করে প্রোগ্রাম করব। ওকে, তা নেক্সট আমরা দাম্পত্য জীবনে হ্যাপিনেস নিয়ে কথা বলি, তাহলে অনেক স্ট্রেস কমবে। আমরা আমরা আরেকটা প্রোগ্রাম করতে যাচ্ছি আপনাকে নিয়ে। প্রোগ্রামটা হচ্ছে এই যে অ্যাডিকশন। আচ্ছা, অ্যাডিকশন নিয়ে। যেকোনো অ্যাডিকশন। এটা কিন্তু এখন আমি আমার এলাকাতে এসে যেটা দেখলাম, মোবাইল অ্যাডিকশন এটা খুব মারাত্মক এবং ভয়াবহ আকার ধারণ করছে। এটার উপর আমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। এটা আগামী সপ্তাহে যদি আমরা করতে পারি তাহলে সেটা খুবই ভালো হয়। এবং এই ছুটির মধ্যে বাচ্চারা কিন্তু বেশি পরিমাণে এই মোবাইলের প্রতি আসক্তি তাদের বেড়ে গেছে। সেটাই। এবং এটার পরে আমরা আগামী মঙ্গলবার 9টার সময় সবকিছু যদি ঠিক থাকে, অর্থাৎ আবহাওয়া যদি ঠিক থাকে, এরকম আবহাওয়া যদি পাই, তাহলে অবশ্যই আমরা এই প্রোগ্রামটা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক। ভালো থাকবেন আশিস দা, আপনার ব্যায়ামগুলো প্রতিদিন দেখাবেন, করবেন। তাহলে আগামী মঙ্গলবার আবার দেখা হচ্ছে। আর আরেকটু কথা আমি আপনাকে বলতে চাচ্ছি, আমাদের এখানে অনেকে অনেক রকম কমেন্ট করছেন। কমেন্টগুলো আমি পড়তে পারি নাই আর কি। এই কমেন্টগুলো আমি পড়বো, আপনিও পড়বেন কমেন্টগুলো, এবং উত্তর দেওয়ার চেষ্টা করে দেব। আমরা পার্সোনালি তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আলমাজ ভাইয়ের কাছে আমার আবেদন, আপনি কমেন্টস গুলো পড়বেন, পড়ে সেই কমেন্টস গুলোকে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে। আর দর্শকদের কাছে আমি এখন বিদায় নিতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের হল